আজকের রাত ভয় পাওয়ার রাত উইথ দেবস্মিতা। নমস্কার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আমি দেবস্মিতা, আপনাদের সাথে ভুতুড়ের রাত্রি। তো আজকের ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি আমার প্রচণ্ড ক্লোজ, আমার একটি বন্ধু স্নেহা। তো স্নেহা আমার সত্যি অনেক পুরনো সাবস্ক্রাইবার, যখন আমাদের 1 সাবস্ক্রাইবার ছিল তখন থেকেও আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ স্নেহা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, অ্যান্ড আপনাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ঘটনাটি একটু অন্যরকম, ওরই দিদির সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তো চলুন বেশি বকবক না করে শুরু করা যাক। যেমনভাবে স্নেহা আমাকে বলেছেন, লিখে পাঠিয়েছে, তেমনভাবেই পাঠ করার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। নমস্কার, আমি ডিএস স্টোরি কর্নারের অনেক পুরনো সাবস্ক্রাইবার। আপনাদের প্রত্যেকটি মোটিভেশনাল স্পিচ বা ভূতের গল্প খুবই ভালো লাগে। ধন্যবাদ এরকম একটি কন্টেন্ট স্টার্ট করার জন্য। আমার কাছে আমার শোনা এবং নিজে এক্সপিরিয়েন্স করা অনেকগুলি ঘটনা আছে, অনুমতি দিলে সেগুলো একদিন শেয়ার করব। আজকে এটি শেয়ার করতে পেরে ভীষণ খুশি। আমার আজকে এই ঘটনাটি হলো, থ্যাংক ইউ স্নেহা সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য। বেশি কিছু বলবো না বাবা। যাই হোক, তো আমাদের আজকের ঘটনাটি চলুন শুরু করা যাক। তখনই আন্দাজ প্রায় 11টা। রাত্রের খাবার খেয়ে বইটা নিয়ে বসেছে পরের দিন এক্সামের জন্য। পড়তে পড়তে হঠাৎ শুনতে পেল বাইরের সিঁড়ি দিয়ে কারোর নেমে যাওয়ার আওয়াজ। আওয়াজটা খুব স্পষ্ট। ভাবলো উপরের ফ্লোর থেকে কেউ হয়তো নামছে। অত পাত্তা না দিয়ে নিজের মতন পড়তে লাগলো। কিছুক্ষণ পড়ার পরে একটু জল খাবো বলে উঠলো। ডাইনিং টেবিল থেকে বোতলটা আনতে গেছে, তখন দেখে পুরো ডাইনিংটাতে জলে ভর্তি, কিন্তু বোতল পড়ার আওয়াজ তো এর মধ্যে শুনতে পাইনি। তাহলে একটা ঘটনা বলে রাখি, এইটি কিন্তু স্নেহা দিদির সাথে ঘটেছে একটা সত্যি ভৌতিক ঘটনা। এটা কিন্তু নিজে স্নেহা এক্সপিরিয়েন্স করেনি। কন্টিনিউ করছি। এইসব ভাবতে ভাবতে পিছনে ফিরে তাকাচ্ছে, হালকা একটা ছায়ামূর্তি হঠাৎ সরে গেল। না, চোখের ভুল একদম নয়, কারণ ঘরে তো আর কেউ নেই যে সে উঠেছে। ঘরে ঢুকতে সে লক্ষ্য করলো তাকে কেউ একজন খাটের নিচ থেকে অনবরত দেখে যাচ্ছে, কিন্তু স্পষ্ট কিছুই বুঝতে পারছে না। কিছুবার ডাক দিল, কে কে ওখানে, কিন্তু কোনো আওয়াজ নেই। আর তখন রাত প্রায় 1:30 কিংবা 2টো। তখন আর বিড়াল ইঁদুরের উপদ্রব হওয়ার সম্ভাবনা নেই। তাও যে হঠাৎ সাহস করে চাদরটা তুলে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঘর পুরো নিস্তব্ধ, অন্য কেউ কোথাও নেই। বাড়ির সবাই গেছে বিয়ে বাড়িতে, বলেছে আসতে রাত হবে। এবার বেশ অনেকটাই ভয় লাগছে শুরু করলো। হাতের সামনে ফোনটা এনে ওর কাকিমা মানে আমার মাকে কল করেছে, কিন্তু প্রথমবার ফোন নট রিচেবল। ঘরের স্তব্ধতা বেড়েই চলেছে। ঘরে রুমের মধ্যে এক অজানা অশরীরী নিস্তব্ধতা পড়ছে। ক্ষণে ক্ষণে সময় যেন ছেই না। আমার দিদি তো একদম খাটের এক কোণে সিটকে বসে আছে। আবার একবার ফোনে ট্রাই করে দেখলো। যাক, অবশেষে পাওয়া গেল। ফোনে আমাদেরকে তেমন কিছু জানালো না, তাও জানাতেও পারেনি, শুধু বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। আমরা এলাম, দেখছি দিদি তো একদম দরদর করে ঘামছে। ওর চোখে মুখে জল দিয়ে আমার মা শান্ত করলো, দিয়ে পুরো ঘটনাটা আমরা সবাই শুনলাম। তখন মা বললেন যে হ্যাঁ, আসলে আমাদের ওই উপরের রুমে একটি মেয়ে ভাড়া থাকতো। কোনো প্রবলেমের জন্য প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড করে। তখন থেকে ওই রুম বন্ধ। সব আসবাবিকতাও বন্ধ হলেও দিন দিন দিদির শরীরে দেখা গেল এক অদ্ভুত পরিবর্তন। খাওয়া দাওয়া ঠিক করে করতোই না, ক্রমশ রোগা হয়ে যেতে লাগলো। 2 দিন ছাড়া কিছু না কিছু অসুস্থতা লেগেই থাকতো। কিন্তু আমার দিদি যে আগে প্রায় শরীরটা খারাপ হতো তেমনটা নয়। ঘরের প্রত্যেকটা মা চিন্তায় পড়ে গেল। সবাই মিলে কথাবার্তা হলো যে ওই ঘরটা চেঞ্জ করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। কিছুদিনের মধ্যেই আমাদের নতুন ঘরে শিফট করে গেলাম। তখন থেকে ওই রুমে তেমন কোনো প্রবলেম আর হয়নি।
কিন্তু এখানে একটি লাইন আমি বাদ দিয়েছি, যেটা আমি এখন বলতে চাই। সেটি হলো, দিদি প্রত্যেকটি রাতে কারোর একটি ভয়েস শুনতে পেত। মানে দিদি প্রচণ্ড কেমন একটা যেন করতো, ও বিছানাতে রাত 1টার পরে আর থাকতেই পারতো না, ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হতো। যাই হোক, পরে একটি তান্ত্রিককে দেখানো হয় এবং এখন দিদি ভালোই আছে ঠাকুরের আশীর্বাদে। তাহলে